আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন সিনিয়র সাংবাদিক। প্রিয় সুধী, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই জানেন বাংলাদেশ ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের দিকে হাঁটছিল। আমরা বলছি হাঁটছিল, কিন্তু এখনো 1 ইঞ্চি জায়গাও নির্বাচনের দিকে হাঁটা হয়নি। কারণ আমাদের বাংলাদেশের আইন মোতাবেক, বিধি মোতাবেক নির্বাচনের অন্তত 3 মাস আগে বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতাটি, প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি শুধু ডে টু ডে কর্মকাণ্ড ছাড়া আর কোনো কিছু পরিচালনা করেন না, সেটা চলে যায় নির্বাচন কমিশনারের হাতে। সেটা কিন্তু হয়নি। যদি ফেব্রুয়ারির মিডলে নির্বাচন হয়, তাহলে নভেম্বরের 15 তারিখ কিন্তু সে ডেটটি চলে গেছে। এক, দ্বিতীয়ত তফসিল ঘোষণা নিদেন পক্ষে 60 দিন আগে তো ঘোষণা দিতে হবে সরকারকে, 2 মাস আগে। তো সেটিও কিন্তু আগামী সপ্তাহে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এখনো নির্বাচনের পথে হেঁটেছে, আমরা কিন্তু সেটার লক্ষণ দেখছি না। কিন্তু তারপরও একটি শোরগোল শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে একটি নির্বাচন হবে। ডক্টর ইউনূস বলেছেন, তার তল্পিতল্পা বাহকেরা বলেছেন, এবং নানান মিডিয়াতে আমরা শুনছি। এবং সেই নির্বাচনটিতে ডক্টর ইউনূস কয়েকবার জরিপ করেছেন, জরিপ করে দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যে যারা সহযোগী রয়েছে অন্যান্য রাজনৈতিক দল, অর্থাৎ জোট, 14 দলীয় জোট, এই 14 দলীয় জোট 68% ভোটারকে রিপ্রেজেন্ট করে। আর মাত্র 32% ভোটারকে রিপ্রেজেন্ট করে বিএনপি, জামাতে ইসলামী এবং তার আরও যে খুচরা দলগুলো আছে সেই খুচরা দলেরা। এখন বিশ্ব মিডিয়া, বিশ্ব রাজনীতি, বিশ্ব সমাজ বাংলাদেশের এই রাজনীতির খেলাটাকে অবলোকন করছে, আগেও করেছে, এখনো করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচন করতেন, 14 সালের নির্বাচনটি একপাক্ষিক নির্বাচন, 18 সালে দ্বিপাক্ষিক, আর 2024 সালে দলের মধ্যে নির্বাচন। তো এই নির্বাচনগুলো নিয়ে আমরা অনেক গল্প শুনেছি, অনেক কাহিনী শুনেছি। কখনো বলা হয়েছে আমিডামির নির্বাচন, কখনো বলা হয়েছে রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে। এইরকম অনেক কাহিনী শুনেছি। এবং এখন শুনছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা ত্যাগ করেন, তখন এই দেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনটি ফেরেশতা এসে গার্ড দিবে এবং সেইখানে দরবেশেরা পীর মাশায়েখরা নির্বাচন করে বাংলাদেশ পৃথিবীকে দেখিয়ে দিবে সুষ্ঠু গণতন্ত্র কাকে বলে এবং বাংলাদেশ গণতন্ত্রের সূতিকাগারে পরিণত হবে। সেরকম একটি তথ্য, সেরকম একটি কথা আমরা শুনেছিলাম। কিন্তু এর কয়েকদিন পরেই আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, অন্তত 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচন, ডিসপিউটেড নির্বাচনগুলোকে বাদ দিয়েও যদি আপনি হিসাব করেন, তারপরেও একক দল হিসেবে কোনো একটি দল আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট কখনো পায়নি, ভবিষ্যতেও পাবে না, সুষ্ঠু নির্বাচন হলে আজকেও পাবে না। তো সেই অবস্থায় ডক্টর ইউনূস 5টি জরিপ চালিয়েছে টোটাল, তার মধ্যে 2টির রেজাল্ট আমরা দেখেছি। সেখানে দেখিয়েছে 68% ভোটার জামাত এবং এনসিপির সাথে নাই, বিএনপির সাথে নাই। তাহলে তারা কাদের সাথে আছে? যারা এই জামাত, বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে। এই এনসিপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কারা? আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বাম মোর্চা। তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগের সাথে একসাথে থাকা জোটের মেম্বার। তখন ডক্টর ইউনূস তার এই জামাত, সাগু এবং বিএনপিদেরকে নিয়ে বসে বলল যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসার সুযোগ দাও, তাহলে তোমরা 2 পার্টি মিলিয়ে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবা না। তাহলে তোমরা যদি সরকার গঠন করতে হয়, আওয়ামী লীগকে বাদ দিতে হবে। তখন এই ওই তার বর পুত্র যারা আছে, এই এনসিপি নামের এই গুন্ডা, দালাল, বাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ এবং ছিনতাইকারী, এরা এই যমুনার সামনে গিয়ে একটা নাটক করলো, পানি টানি খাইয়ে তাদের অনশন ভাঙিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করলো। এর ফলে কি হলো? বললেন আমেরিকাতে গিয়ে যে না, এটা সাময়িক নিষিদ্ধ, কিন্তু তারা কদিন পরে উঠেও যেতে পারে। তো সেই রকম একটা অবস্থায় পরবর্তীতে দেশে এসে বললেন না, আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এই কথা শোনার পর
বিশ্ব মিডিয়া, পশ্চিমা গণমাধ্যম, আমেরিকা, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সর্বোপরি কমনওয়েলথ থেকে দেন দরবার শুরু হলো। এই দেন দরবারে যোগ দিল ভারত, যোগ দিল আরো নানান শক্তিশালী দেশ। সাম্প্রতিক দুইটি ঘটনা ঘটেছে। একটি ঘটনা হলো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতে গেলেন। ভারতে যাওয়ার পর অজিত দোভালের সাথে তিনি মিটিং করলেন, সিটিং করলেন, কথা তার হলো। সেখানে আমরা যেটা জানতে পেরেছি, অজিত দোভাল এবং ভারতের পক্ষ থেকে এই সরকারকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে, যদি আওয়ামী লীগ এবং তার 14 দলীয় জোটের শরিকদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে ওই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয়, বাংলাদেশের সেই সরকারের সাথে ভারত কোনো রকমের স্বীকৃতি দেবে না, অর্থাৎ কোনো রকমের চুক্তি, কোনো রকমের বাণিজ্য বিনিয়োগ কোনো কিছুই ভারত করবে না। অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ যা ইচ্ছা তা করবে, কিন্তু ভারত সেটাতে রিকগনিশন দেবে না, ওই সরকারের সাথে ভারত কাজ করবে না। আর দ্বিতীয়ত, সাম্প্রতিক সময় যেটি হয়েছে আপনারা দেখেছেন যে কমনওয়েলথের মহাসচিব শার্লি বাংলাদেশে বেরিয়ে এসছেন। ডক্টর ইউনূস জাতীয় পার্টি, বিএনপি এবং বহু দলের সাথে তিনি মিটিং করেছেন। তিনি মিটিং করে এক কথায় জানিয়ে দিয়ে এসছেন যে কমনওয়েলথ, ব্রিটেনের সাবেক কলোনিগুলোর যে জোট, এই জোটের মহাসচিব তিনি বলে এসছেন, যদি বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার 14 দলীয় জোট সঙ্গীদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া না হয়, সেই রকম কোনো নির্বাচন কমনওয়েলথের সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ অ্যাকসেপ্ট করবে না। তার মানেটা কি দাঁড়ালেন? এই কমনওয়েলথ আমাদের কিন্তু দীর্ঘদিনের বন্ধু। 1947 সালে ভারত, পাকিস্তান এবং 71 সালে বাংলাদেশ ভাগ হয়ে 3টি দেশ হলেও আমরা কিন্তু আমাদের পূর্বতন যে কলোনিয়াল যে দেশ ছিল ব্রিটেন, তাদের সাথে কিন্তু অ্যালাইনমেন্ট করে আমরা এই কমনওয়েলথ প্ল্যাটফর্মটিতে আছি। সেই কমনওয়েলথ থেকে জানিয়ে দেওয়া হলো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা আসতে দেওয়া না হয়, তাহলে সেই নির্বাচনকে তারা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মনে করে না এবং এই সরকারকে তারা স্বীকৃতিও দেবে না। তাহলে এখন ডক্টর ইউনূসের জন্য অপশন কি? ডক্টর ইউনূসের জন্য অপশন হচ্ছে আমিডামির একটি নির্বাচন করে জামাতকে বিরোধী দল আর বিএনপিকে সরকারি দল, অথবা জামাতকে সরকারি দল, বিএনপিকে বিরোধী দল, এইরকম একটা নির্বাচন করে দেওয়া, করে নিজের কবরটা খনন করা। আর তা না হলে যদি চান যে ডক্টর ইউনূসের লেভেলের একটি নির্বাচন করতে চান, তাহলে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে। আপনাদেরকে কথাটা বলে রাখি, আওয়ামী লীগের সময়ে বিএনপি জামাতের কিন্তু নির্বাচন করার জন্য আওয়ামী লীগ কখনো নিষেধ করেনি, বলেছে নির্বাচন করতে হবে শেখ হাসিনার অধীনে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য নিষিদ্ধ ছিল না। এখন আওয়ামী লীগের জন্য কার অধীনে নির্বাচন হবে, ডক্টর ইউনূসের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, সেটা বড় প্রশ্ন নয়। প্রথম প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেখানে এমবার্গো দিয়ে রাখা হয়েছে, পারবে না। তাহলে আপনি বোঝেন ওই সিচুয়েশন আর এই সিচুয়েশন, আপনি যে ফেসিবাদ বলে বলে মুখে পানা তুলে ফেলছেন, আসলে ফেসিবাদটা কি? এই ফেসিবাদের জন্ম 2024 সালের 5 আগস্ট। এই ফেসিজম ডক্টর ইউনূস ফ্রান্সের একটি ল্যাবরেটরিতে যখন হসপিটালে ছিলেন, সেখান থেকে ইনফেক্টেড হয়ে বাংলাদেশটাকে ফেসিবাদে ভরিয়ে দিয়েছে। এই জামাত একটি ফেসিবাদী দল। এই জামাতের সাথে আমাদের দেশে যে মোল্লাতন্ত্রের যেসব দল আছে, প্রায় অলমোস্ট এভরি সিঙ্গেল মৌলবী দল, তারাও কিন্তু ফেসিজমের শিকার, ফেসিজমের দল। তো এইসব দল দিয়ে যদি ডক্টর ইউনূস একটি কোনো রকমের নির্বাচন করে যায়, সেই নির্বাচন এই দেশে সাস্টেইন করবে না এবং অচিরেই বাংলাদেশে আবার দানা বাঁধবে বিদ্রোহ। তো এখন এই অবস্থায় ভারত যেখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এই সরকারকে গ্রহণ করবে না, তাহলে আপনার ভবিষ্যতে এই যে আগামী বছরের সেপ্টেম্বর মাসে যে গঙ্গার পানি চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে, সেই চুক্তিটি যদি নবায়ন করতে হয়, বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে। আর সেই বৈধ সরকারটি না থাকলে ভারত কিন্তু কোনো কনসিডারে করবে না। তো তাহলে বুঝুন বাংলাদেশ সামনের দিনগুলোতে কিসের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে
কমনওয়েলথ কিন্তু জয় সহ আওয়ামী লীগের অনেক নেতার সাথেও কিন্তু মিটিং করেছেন। সেই মিটিংয়ে আওয়ামী লীগের মনোভাব তারা জানার চেষ্টা করেছেন এবং তারা একটা মনোভাব তাকে জানিয়েছেন। এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে, এই অবস্থায় এই সামাজিক প্রেক্ষাপটে এই নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশে আসলে কোনো নির্বাচন হওয়া সম্ভব না। কারণ একটা সাধারণ মানুষের আপনি নিরাপত্তা দিতে পাচ্ছেন না। 300টি আসনে একসাথে নির্বাচন হবে, আপনার পুলিশ নাই, বিডিআর নাই, আনসার নাই, কিচ্ছু নাই, ডাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, আপনি সে নির্বাচন করবেন কি দিয়ে? পারবেন না। সুতরাং বর্তমান সময়ে নির্বাচন করার মতো কোনো অবস্থা ডক্টর ইউনূস সরকারের নেই, সেই ক্যাপাসিটি নেই। যদি নির্বাচন করতে হয় আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা একটা যেমন প্রশ্ন, আর ডক্টর ইউনূস নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আরেকটি প্রশ্ন। নির্বাচন ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গংদের পক্ষে করা সম্ভব না। আপনারা সাতকানিয়ায় দেখেছেন যে জামায়াতের যে এমপি সাবেক তিনি কি বলেছেন? বলেছেন যে নেতারা মানে মাঠ পর্যায়ের যে প্রশাসন আছে তারা জামায়াতের কথা শুনতে হবে। তাহলে জামায়াতের কথাই যদি শুনতে হয় তাহলে ডক্টর ইউনূস কেন থাকবেন? জামাতকে দিয়েই তো একটা সরকার করে তিনি নির্বাচন করতে পারেন। তাই বলছি যে বাংলাদেশ একটি কঠিন সিচুয়েশনে আছে। বিশেষ করে দুইটি সংগঠন দাঁড়িয়ে গেছে। একটি ভারত, বিশাল একটি দেশ, যে দেশটি বাংলাদেশের জন্মের সাথে জড়িত, আমাদের কৃষ্টির সাথে, আমাদের ইতিহাসের সাথে, ঐতিহ্যের সাথে জড়িত। ভারতের সাথে আমাদের নানাবিধ সম্পর্ক, কিছু সম্পর্ক এবং সমস্যা আমাদের ইতিহাসের সৃষ্টি, কিছু আমাদের ভৌগোলিকের সৃষ্টি, আর কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি। এখন ভারতের মতো একটি দেশ যখন বাংলাদেশের পাশ থেকে চলে গেছে, গত 1 বছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ 400 বিলিয়ন, মানে 400 বিলিয়ন। আমাদের তো 800 বিলিয়ন ছিল আমাদের টোটাল সাইজ, সেটা প্রায় 400 বিলিয়নের মতো আমাদের কমে গেছে টাকায়, এটা ডলারে নয়। তাহলে আপনি চিন্তা করেন প্রতি বছর আপনারা বলছেন দুর্নীতি অমুক তমুক। আরে ভাই, টাকা থাকলেই তো দুর্নীতি করবেন, টাকা সম্পদ থাকলেই তো সেখানে চোরে নেওয়ার প্রশ্ন আসবে। আমাদের দেশের ভ্যালু অর্ধেক কমে গেছে, অর্থাৎ বাংলাদেশের আগে যদি ভ্যালু থাকতো 100 টাকা, সেটার ভ্যালু এখন 50 টাকা। এইভাবে ভারতকে ডিঙিয়ে যদি আপনি এখানে কোনো কিছু করতে চান, আপনি ফর দ্য টাইম বিং কদিনের জন্য পারবেন। পাকিস্তানও পারেনি, বাংলাদেশও পারবে না। ভারতকে কনসিডারেশনে নিতে হবে। বন্ধুত্বের সম্পর্কে যেইটুক সম্মান দেওয়া দরকার সেই সম্মান দেখিয়ে প্রতিবেশীর সাথে সুষ্ঠু আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে। আর সেই সমস্যার সমাধান করতে হলে বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে। আজকে অবৈধ সরকার ইউনূসের মাধ্যমে যদি কোনো সরকার আসে সেটিও অবৈধ হবে। সুতরাং ইউনূসকে চলে যেতে হবে, একটি নির্বাচন পরিচালনার জন্য সরকার আসতে হবে, সেই সরকারের অধীনে সমস্ত দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। তবেই মানবে বিশ্ব, তবেই মানবে সারা পৃথিবী, তবেই হবে বাংলাদেশের মানুষের মুক্তি। তা না হলে বাংলাদেশ ধীরে ধীরে একটি গৃহযুদ্ধের দিকে, একটি দুর্ভিক্ষের দিকে, একটি অন্ধকার যুগের দিকে রওনা দিবে, যেখানে শুধু কল্পনা করা যায় আফগানিস্তান, যেখানে শুধু সোমালিয়া, যেখানে শুধু কল্পনা করা যায় ইয়েমেন, সিরিয়া এবং লিবিয়ার মতো। সুতরাং বাংলাদেশের মানুষ কি এটার জন্য প্রস্তুত? আমি বিশ্বাস করি না প্রস্তুত। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আবার জেগে উঠবে 1971-এর মহান মুক্তিযুদ্ধের যে মন্ত্র, সেই মন্ত্রে দীক্ষিত হয়ে অসাম্প্রদায়িক চেতনায় গণতান্ত্রিক সমাজ, সুষ্ঠু সমাজ গঠনের দিকে এগিয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে কি নির্বাচন সম্ভব? কারণ অন্তর্বর্তী সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে। বড় বড় আন্তর্জাতিক শক্তি এবং পক্ষগুলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে মুখ খুলছে। বাংলাদেশ সফরকালে কমনওয়েলথ মহাসচিবের স্পষ্ট বার্তা, ভারতের অব্যাহত চাপ, আমেরিকা এবং জাতিসংঘের স্বচ্ছ নির্বাচনের দাবি বা পরামর্শ ঘুরে ফিরে কি এই বার্তাই দিচ্ছে না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইউনূস যতই ইউনিক নির্বাচনের স্বপ্ন দেখুন না কেন, তা আসলে বাস্তবায়ন করা কঠিন হয়ে উঠছে। প্রিয় দর্শক, যেভাবে বিশ্ব জনমত ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে জড়ো হতে শুরু করেছে, আপনার কি মনে হয় ইউনূস সরকার একতরফা ইউনিক নির্বাচন আয়োজন করতে পারবে?
কমনওয়েলথ মহাসচিবের কথাকে কঠিন বার্তা বলা হচ্ছে কেন? কারণ কমনওয়েলথ মহাসচিব শার্লি বচুই পরিষ্কার ভাষায় বলেছেন, নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, হতে হবে অংশগ্রহণমূলক, হতে হবে বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ, এবং সব রাজনৈতিক দল যেন প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়। বাংলাদেশ সফরকালে শার্লি শুধু সরকার নয়, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, অনেক দলের সঙ্গে অর্থাৎ সবার সঙ্গে বৈঠক করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আলাপের পর শার্লি বচুই বুঝতে পেরেছেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে সরকারের ভেতর থেকেই বড় বাধা তৈরি করা হচ্ছে বা হয়েছে। এটা আসলে সাবের হোসেন চৌধুরী তাকে জানিয়েছেন। শার্লি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টি সরকারকেও জানিয়েছেন বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। রাজনীতির বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক ভাষায় এটিই হলো কঠিন বার্তা। এর মানে কি আসলে? মানে হলো খুব স্পষ্টভাবে শার্লি বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, হলেও তা স্বীকৃতি পাবে না, তাই নয় কি? অন্যদিকে দেখুন, ভারতের অবস্থান আরো স্পষ্ট হয়েছে, দৃঢ় হয়েছে। আমরা জানি শুরু থেকেই ভারত আওয়ামী লীগকে নির্বাচনে রাখবার বিষয়ে কথা বলেছে, একাধিকবার বলেছে, বিভিন্ন লেভেলের নেতারা বলেছেন। ইনক্লুসিভ ইলেকশন ছাড়া ভারত অন্য কোনো চেষ্টা মেনে নেবে না বলেও বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। গত 19 নভেম্বর দিল্লিতে দোভাল খলিল যে বৈঠক হলো, দ্বিপাক্ষিক বৈঠক হলো, সেখানে ভারত 3টি কথা স্পষ্ট করে বলেছে। এক, সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। 2, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রোডম্যাপ দিতে হবে, কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের তো নিষেধাজ্ঞা রয়েছে, যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তো আর কাজ কিছুই এগোবে না। 3, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে ভারত মানবে না। এটি হচ্ছে সবচেয়ে হার্ড টক, কড়া কথা, কঠিন কথা। অজিত দোভাল বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে সরাসরি বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেননি, রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতে এসেছেন। তিনি সরকার টু সরকার যে কমিউনিকেশন হয়েছে তার আওতায় এসেছেন। অর্থাৎ ভারতের কাছে শেখ হাসিনা বোঝা নন, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা আলোচনার অংশ। প্রিয় দর্শক, এর মানে কি? অন্তর্বর্তী সরকার যেভাবে শেখ হাসিনার রায় ঘোষণা করেছে সেটাও ভারত সহ্য করেনি, করছে না এবং করবে না, এমন বার্তাই পাওয়া যাচ্ছে। নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে ভারত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে এমন বার্তাই নাকি দিয়েছেন ভারতের জেমস বন্ড খ্যাত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আমার মনে হয় এই কথাটাই সবচেয়ে বড় চাপ ইউনূস সরকারের জন্য। এখন দেখা যাক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে ইউনূস সরকারের সমস্যা কোথায়। আসলে সমস্যা সরকার নিজেই এবং তার কিছু মিত্র রাজনৈতিক শক্তি, বিশেষ করে এনসিপি, জামাত, বিএনপি সহ আরো কিছু ইসলামী দল, নাগরিক শক্তি, গণ অধিকার পরিষদ, এরকম কয়েকটি দল। ইউনূস সরকার চায় আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে থাকুক, ক্রমশ দুর্বল হয়ে পড়ুক, আর বিএনপি ফেভারিট হয়ে উঠুক। এনসিপি, জামাত, গণ অধিকার পরিষদ শর্ত ভিত্তি পাক এবং একটি ইউনিক তবে নিয়ন্ত্রিত নির্বাচন হোক। আজকে আমার কাছে শব্দটি ভালো লেগেছে, এই যে ইউনিক নির্বাচন করবেন বলে ইউনূস বলছেন, আসলে এটি হচ্ছে একটি ম্যানিপুলেটেড, একটি নিয়ন্ত্রিত নির্বাচন তিনি হয়তো করতে চান, দেশবাসীকে, বিশ্ববাসীকে তিনি দেখাতে চান। জানি না এতে তিনি কতটা সফল হবেন। কিন্তু এই যে তিনি ইউনিক অথচ নিয়ন্ত্রিত নির্বাচন করতে চান, এখানে সমস্যা হলো চারিদিক থেকে আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। কমনওয়েলথ এবং ভারতের পাশাপাশি আমেরিকাও এখন স্বচ্ছ নির্বাচনের কথা বলছে। মানে শব্দের হেরফের আছে, কিন্তু স্বচ্ছ নির্বাচনের কথা বলছে। একদিকে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটেও সমালোচনার ঝড় বইছে, সরকার সমালোচিত হচ্ছে, সরকারের যে ট্রাইব্যুনাল যারা বিচার করেছে তারাও সমালোচনার মুখে পড়েছে। সব মিলিয়ে ইউনূস সরকার খুব বেকায়দায় পড়েছে বলে মনে হচ্ছে। এরই মধ্যে খলিল গেলেন দোহা। এই সফর পুরো ঘটনা প্রবাহে আবার আরেক ধরনের রং চড়াচ্ছে এবং কিছুটা বাড়তি চাপ তৈরি করছে। সেটা কিরকম?
খলিলের দোহা সফরকে সন্দেহের চোখে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তাদের সূত্র বলছে ইউনূস খলিলকে বলেছেন আমেরিকার সমর্থন ধরে রাখার জন্য কাতারে কথা বলতে। এই জন্যই হয়তো তিনি কাতার গেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ভারত যে আক্রমণাত্মক কথা বলছে, ভারত যে বলছে মেনে নেবে না, ভারত যে বলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এটিকে আসলে এই আক্রমণাত্মক অবস্থানকে ভারতের ব্যালেন্স করা, মানে আমেরিকা যদি পাশে থাকে হয়তো ব্যালেন্স করতে পারবেন ইউনূস, এটি মনে করছেন। কিন্তু আমরা গতকালই একটি কন্টেন্ট করেছি, আসলে তাতে আমরা বলেছি যে ভারত আর আমেরিকা এখন মাখামাখি চলছে, পরবর্তী বিপর্যয় না হওয়া পর্যন্ত এটি চলবে এবং ততক্ষণ পর্যন্ত ইউনূসের জন্য কোনো সুখবর নেই বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিলকে তিনি কাতারে পাঠালেন এবং আমেরিকার নিরাপত্তা কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যে একটা পরিবেশ ব্যালেন্সিং করবার যে চেষ্টা, এটিকে আবার বিশ্লেষকরা বলছেন কি সেটা হচ্ছে ইউনূস আমেরিকাকে কাছে টেনে আসলে সময় কিনতে চান, টাইম বাই করতে চান। আর সেই কাজ হাসিল করতেই দোহা দৌড়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল। কিন্তু প্রশ্ন হলো, সময় কিনে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কি করতে পারবেন ইউনূস? এভাবে নিয়ন্ত্রিত নির্বাচন আয়োজন করলে তা কি দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হবে? প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা? আপনি আমি কি মনে করলাম তাতে কিছু যায় আসে না, সেটা কোনো বিষয় নয়। রাজনীতির ঝানু বিশ্লেষকরা বলছেন এটা সম্ভব নয়। কারণ হিসেবে তারা বলছেন ভারতের সম্মতি ছাড়া বাংলাদেশে কোনো বড় নির্বাচন ইতিপূর্বে হয়নি, মানে তাদের একটা প্রচ্ছন্ন প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই হোক একটা ভূমিকা ছিল আমরা জানি। আর এবার তো ভারত পরিষ্কার বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন স্বীকৃতি পাবে না, তারা মেনে নেবে না। তারপরে দেখুন কমনওয়েলথ মহাসচিবের যে হার্ড মেসেজ, কঠিন বার্তা, এটি হলো সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারপরে আছে আমেরিকা এবং জাতিসংঘ, তারাও বলছে নির্বাচন স্বচ্ছ হতে হবে, কারণ স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। এর উপর আছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দিন কয়েক আগে ইন্টারন্যাশনাল মিডিয়ায় অ্যাসোসিয়েটেড প্রেস এপিতে সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে প্রহসনের নির্বাচন। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখলে এই বক্তব্য আন্তর্জাতিকভাবে বড় ধরনের প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরাও মনে করছেন। সবশেষে ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান বাংলাদেশে অবাধ অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মানে এভাবেই কিন্তু চাকরি বাড়ছে এবং এটি ক্রমশ বাড়তে থাকবে। এই কারণেই প্রশ্ন উঠছে, তাহলে এখন কি হবে? ইউনূস সরকারের নিয়ন্ত্রিত নির্বাচন পরিকল্পনা কি চাপের মুখে পড়বে বলে মনে করেন না আপনারা? আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠে ফিরিয়ে আনার দাবি চারিদিক থেকে ক্রমশ জোরালো হচ্ছে। ভারত, কমনওয়েলথ, আমেরিকা প্রায় একই রকম বার্তা দিচ্ছে। আর খলিলের পর্যায়ক্রমিক দোহা সফর ইউনূসের টাইম বাইং স্ট্র্যাটেজি, যা দেশের জন্য ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে না। প্রিয় দর্শক, আন্তর্জাতিক চাপ কি ইউনূসের পরিকল্পনা বদলে দেবে বলে মনে করেন? আপনার মতামত জানান কমেন্টে।